রাজনৈতিক দলের কাছ থেকে সরাসরি কোনো থ্রেট আমরা পাই না, এই জন্য কারণ থ্রেট দেওয়ার জায়গাটা ডাইরেক্টলি নেই। তাদের যে ক্যান্ডিডেটরা হলফনামা দিচ্ছে সেই হলফনামাগুলোই, যেগুলো অলরেডি পাবলিক ডোমেনে রয়েছে, সেগুলোরই বিশ্লেষণ আমরা মানুষের সামনে সামগ্রিকভাবে এনে হাজির করছি। তো তারা তো এই হলফনামাতে যা লেখা আছে তার বিরুদ্ধাচরণ, সেটা যে ভুল বা সেটা মিথ্যে এরকম তো কোনো দাবি করতে পারেন না, কারণ তাহলে তারাই ফাঁসবেন, কারণ এগুলো হলফনামায় তারা নিজেরাই প্রকাশ করেছেন। সেজন্য প্রত্যক্ষভাবে থ্রেট তো কখনো বলবো না। তবে আপনি যদি বলেন সহযোগিতা পেয়েছেন কিনা, তো খুব বড় আকারে সহযোগিতা এটা হয় না আমাদের। তারপরেও বিভিন্ন সময় আমরা নানান রকম আপনার আলাপ আলোচনা, রাউন্ড টেবিল বৈঠক, এগুলো যখন আমরা আয়োজন করেছি, একেবারেই যে রাজনৈতিক দলেরা আসেননি তা নয়, বিভিন্ন সময় প্রায় সব রকম রাজনৈতিক দলই এসেছে। তারা আমাদের এই ধরনের এই বিষয়গুলোর উপরে আমাদের আলোচনা হয়, তাতে অংশগ্রহণও করেছেন। কিন্তু তারপরে ফলাফল আমরা যেটা আমরা, আপনিও বুঝতে পারছেন, এবারেরও ফলাফল আমরা খুব কিছু বেশি দেখি না। তবে আমাদের এই যে বিশ্লেষণ, সেটাতে প্রার্থীরা এবং রাজনৈতিক দলেরা চোখ রাখেন, এটা আমি বুঝেছিলাম। একবার এক প্রার্থী আমাদের এই সংবাদের ভিত্তিতে একবার খুব একটা লিডিং ডেইলি পশ্চিমবঙ্গে তারা একটা খবর করে, এবং সেই খবরে তারা ওই টাকার অঙ্কে 2টো শূন্য ভুল করে তারা যুক্ত করে দিয়েছিল, বেশি শূন্য হয়ে গিয়েছিল। তো প্রার্থী আমাকে ফোন করছিলেন, প্রার্থী এবং প্রার্থীর পরিবার আমাকে ফোন করছিলেন এবং খুব সুমধুর কণ্ঠে বলছিলেন, না বলাই বাহুল্য। তো সেটা এইরকম সেরকম। তো আমি বললাম, আমরা তো খুব দায়িত্ব নিয়ে করি, আমরা একটা শূন্য বেশি দেব না। এবার আমার থেকে যদি কেউ নিয়ে গিয়ে তার ছাপার ভুল কিছু হয়, তাহলে সেটা তার দায়িত্ব, এবং ভুল স্বীকারটা সেই সংবাদ মাধ্যম করবে, এটা আমি করব না। কারণ আমি কোনো ভুল তথ্য প্রচার করিনি। আমি একটাই করতে পারি, আমি সংবাদ মাধ্যমকে একবার বলে দেবো যে আপনারা এটা ভুল ছেপেছেন। তো সেটা আমি করেছিলাম। তো এই টুকটাক আরেকজন তিনি বামপন্থী একজন প্রার্থী ফোন করে বলছিলেন যে এই এরকম লিখেছেন ইত্যাদি ইত্যাদি। তখন আমরা তাকে বলেছিলাম, আমরা লিখিনি, আপনি লিখেছেন আপনার হলফনামায়। তো তারপরে তিনি কিছু বলেননি, দেখেছেন যে হ্যাঁ সত্যি হলফনামায় লিখেছেন। তখন তার থেকে আমার মনে হয়েছিল এই হলফনামাগুলো নিজেরা লেখেন, বা ওনাদের কোনো উকিল বা কেউ লিখে দেয়, নিজেরা হয়তো পড়ার সময়ও পান না, জানি না কি ব্যাপার। তো সেটাই, মানে এখনো অব্দি আমরা কাজ করতে পারছি এই আবহে, এই রাজনৈতিক আবহে। যদিও কাজটা কারোর কাছে, আমরা কি বলবো, কারোর কাছে খুব ভালো লাগার কথা নয়, কিন্তু জনগণের কাছে ভালো লাগার কথা অন্তত। এবং এটা আমি সমস্ত মিডিয়াকেই ধন্যবাদ দেবো যে তারা অন্তত এই তথ্যগুলো নিয়ে নিজেদের মতন করে খবর করেন, যে খবরটা আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এর পাশাপাশি একটা হচ্ছে যে রাজনৈতিক দল তো তাদের বিভিন্ন নেতা নেত্রীদের দিচ্ছেন, কেউ করাপ্টেড নন, কিন্তু মানুষের মধ্যেও তো একটা সচেতনতার প্রয়োজন। কারণ ভারতবর্ষ তো সেই দেখতে দেখতে 78-79 বছর ধরে স্বাধীনতা লাভ করলো, কিন্তু আমাদের নাগরিকদের কি কোনো সচেতনতা কি লক্ষ্য করা যায়? আমার তো মনে হয় না। তারা তো একটা কি, মানে কোনো একটা যে কোনো জিনিসে ভেসে চলে। না, এটা খুবই ঠিক। আমাদের একটা পুরনো সার্ভে আছে, যে সার্ভে থেকে আমরা সর্বভারতীয় স্তরে সার্ভে ছিল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, জিজ্ঞেস করছিলাম মানুষ কি দেখে ভোট দেন। তো মানুষ অনেক ক্ষেত্রে এখনো আইডেন্টিটি দেখে ভোট দিচ্ছেন, জাতপাতের রাজনীতিতে ভেসে গিয়ে ভোট দিচ্ছেন, পাইয়ে দেওয়ার রাজনীতিতে ভেসে গিয়ে ভোট দিচ্ছেন। নিজের ভালোর কথা ভেবে গণতন্ত্রকে কোন প্রতিনিধি গেলে শক্তিশালী করতে পারবে, কোন জনপ্রতিনিধিকে বিধানসভায় পাঠালে সামগ্রিকভাবে আমার সমাজ, আমার দেশ, আমার অর্থনীতির উন্নয়ন করতে পারবে, এত কথা অনেক সময় মানুষ ভেবে ভোট দেন না। তো সেই ভাবানোর কাজটা ছোট আকারে আমরা করার চেষ্টা করছি, এবং আমার মনে হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমেরও এটা একটা বড় কাজ, যে মানুষকে ভাবাবেন। সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বলবো, কারণ আমাদের সাংগঠনিকভাবে একটা কেস সুপ্রিম কোর্টে চালু আছে, ব্যাপারটা সাবজুডিস। তো সেইখানে আমি আজকে প্রেস কনফারেন্সেও বলছিলাম যে আমাদের মূল কথাটাই ছিল, নির্বাচন কমিশন এত অল্প সময়ের মধ্যে এত হুড়োহুড়ি করে এসআইআর করছে কেন? এসআইআর মানে ভোটার তালিকা ঝাড়াই বাছাই, যাতে কারোরই কোনো আপত্তি থাকতে পারে না। আমরা মোটেই চাই না অবৈধ ভোটাররা, অন্য দেশের লোকেরা এসে আমাদের দেশে ভোট দিক, কিন্তু আমরা তো তার পাশাপাশি এটাও চাই না আমাদের দেশের নাগরিকরা ভোট দিতে না পারুক। এবং আজকে আমরা অনেকটা সেরকম জায়গাতে এসে দাঁড়িয়েছি। কোর্টের কেস তো কোর্টের পদ্ধতিতেই চলবে, কোনো না কোনো দিন রায় বেরোবে। আমি এই বিষয়ে কাজ করতে করতে আমার যেটা মনে হয়েছে যে ভোটারকে বাদ দিয়ে ভোট, অনেক সংখ্যক ভোটারকে বাদ দিয়ে ভোটের এই তাড়াহুড়োটার পিছনের যুক্তিটা কি হতে পারে নির্বাচন কমিশনের, এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে
থেকেও আমরা এক সুর শুনলাম না যে যখন, এবং এই ভোটাররা বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দেয়, সবাই যে একটা রাজনৈতিক দলকে ভোট দেয় তা তো নয়। কোথাও আমরা এটা শুনলাম না যে কথাটা প্রথম দিকে সবাই বলছিলেন একটা ভোটারকে বাদ দিয়েও ভোট না ইত্যাদি। তো আজকে তারা কেন সমবেত ভাবে বলতে পারছেন না যে আগে এগুলো নিষ্পত্তি হোক তারপরে ভোট হবে, অথবা 2025 সালের এসআর যে সামারি ডিভিশন ছিল সেই তালিকা অনুযায়ী ভোট হোক, এটা আমরা কাউকে বলতে শুনলাম না। অন্যদিকে আমাদের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট থেকেও যখন এই অ্যাপিলটা করা হয়েছিল যে এদের কি হবে যারা ট্রাইব্যুনালে আছেন, আমরা সুপ্রিম কোর্ট থেকেও কোনো রিলিফ সে অর্থে পাইনি। সুতরাং এই আবহে ভোট হচ্ছে, গণতন্ত্রে এবং বিশেষত নির্বাচনী গণতন্ত্রে জনগণই তো মূল কথা। জনগণের একটা বড় অংশকে একটা প্রশ্ন চিহ্নে ঝুলিয়ে রেখে ভোট হচ্ছে, এটা আর কিছু না হলেও বলবো স্বাধীনতার পর থেকে ভারতে, পশ্চিমবঙ্গে কেন সারা ভারতে বোধহয় এই প্রথম হচ্ছে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিরা নিজেদের কথাবার্তার মধ্যে বলেছেন, এটাও বলেছেন যে ভোট তো শুধুমাত্র ভোট না, ভোট একটা আবেগ, গণতন্ত্রের একটা আবেগ ইত্যাদি ইত্যাদি, এবং এতগুলো মানুষ বাদ থেকে যাবেন ওনারা আশঙ্কাও প্রকাশ করেছেন। কিন্তু তার পাশাপাশি কোনো সুরাহার পথ তো দেখাননি যে এই মানুষগুলো কি করে ভোট দিতে পারবেন, পরে ভোট দেবেন। সেটা যদি হয় তাহলে এইবার যাদের ভোটে সরকার গঠিত হবে সেই সরকারের লেজিটিমেসি কি হবে যখন ওই মানুষগুলো পরে আবার ভোট দিতে পারবেন, এবং এই পার্সেন্টেজটা তো অনেকটা পার্সেন্টেজ। ওই পার্সেন্টেজ ভোটারের এদিকে যাওয়া বা ওদিকে যাওয়ার ভিত্তিতে নির্বাচনী ফলাফল বদলে যেতে পারে। তো এই মানুষগুলোর একটা বড় অংশ যদি আজকে ট্রাইব্যুনাল থেকে তাদের নাম ক্লিয়ার করিয়ে আবার ভোটার তালিকায় ফেরত আসতে পারেন, যেটা নাকি সুপ্রিম কোর্টও বলেছেন, আমি পড়লাম যে 2 থেকে 3% তো হতে পারে, যেখানে উইনিং মার্জিন 2 থেকে 3% হবে সেখানে হয়তো 2 থেকে 3% ভোটার বাদ গেছে। তো সেই রকম হলে তো নিশ্চয়ই সেটা গণতন্ত্রের, নির্বাচনী গণতন্ত্রের জন্য কি বলবো একটা প্রহসনের মতনই শোনাচ্ছে। কিন্তু অন্যদিকে এটাও ভেবে দেখুন, যাদের ভোটে এরা নির্বাচিত হয়ে এসেছে তাদেরকেই বলছে এবার তোমরা ভোটার নও, এটাও তো হচ্ছে। সুতরাং এরপরে যারা জিতবেন, যারা ভোট প্রার্থী, তারাই ভোটার ঠিক করছেন। হ্যাঁ, তাদেরই মানে নির্বাচন কমিশন নিশ্চয়ই করবেন ভোটার তালিকা ঝাড়াই বাছাই, কিন্তু এই বড় আকারে এই হুড়োহুড়ি করে এত ভুল ত্রুটির মধ্যে দিয়ে যে এসআইআর হচ্ছে, এটা আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করে না। কি হবে না হবে সেটা সত্যি স্পেকুলেশনের ব্যাপার। এই মুহূর্তে আমরাও জানি না, আপনারাও জানেন না যে যাদের নাম শেষ পর্যন্ত বাদ যাবে তাদের কি হবে। বিহারে যাদের নাম বাদ গিয়েছিল তাদের কি হলো আমরা খবরও রাখি না, আমরা জানিও না। বিভিন্ন সময় নানান রকম নিউজ আসে, যেটা আপনি বলছেন যে ব্যাংকের পাসবই বন্ধ করে দিয়েছে ইত্যাদি, এই সত্যতাও আমরা যাচাই করে দেখিনি। প্রচুর ফেক নিউজ আছে কি, এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও বলছে যে একবার বাদ গেলে পরের বার আবার নাম সংযুক্ত করা যদি যথাযথ কাগজপত্র থাকে তার সম্ভাবনা রয়েছে। কিন্তু আলটিমেটলি যারা বাদ পড়বেন, যারা বৈধ ভোটার হয়েও বাদ পড়বেন, যারা অবৈধ তারা বাদ পড়বেন, এতে আর বলার কিছু নেই, বাদ তো পড়ারই কথা। বৈধ হয়েও যারা পাকে চক্রে বাদ পড়বেন তাদেরকে তো বলতে হবে তাদের নাগরিক অধিকার হরণ করা হবে, এবং রাষ্ট্রের মধ্যে এক ধরনের রাষ্ট্রবিহীন স্টেটলেস নাগরিক তৈরি করছে, যাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। এবং এটা আগামী দিনে নিশ্চয়ই দেশের রাজনীতির প্রাঙ্গণে একটা বড় ইস্যু হয়ে থাকবে, কিন্তু আমি রাজনীতির বাইরেও বেরিয়ে বলবো এটা একটা বড় সামাজিক ইস্যু হবে। সে ব্যাপারে এই মুহূর্তে আমরা জানি না, কেউই জানি না কি হবে, কোন দিকে যাব, কিন্তু এদিকে আমাদের নজর থাকবে।